আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানে পঞ্চদশ সংশোধনীর আংশিক অবৈধ হাইকোর্টের রায়। বাতিল হল দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান। ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। নওফেল ও ডিবির হারুনের বিরুদ্ধে মামলা। ২ মাসের মধ্যে শেখ হাসিনা সহ সাবেক ১৬ মন্ত্রী এমপির মামলার তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। ওবায়দুল কাদের গ্রেফতার না হওয়ার ব্যাখ্যা দাবি। ডামি কিংবা নিশিরাতে নির্বাচনে বিশ্বাস করে না বিএনপি, বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে সরকারকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান। এবং ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন হবে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইভিএমে নয়, ব্যালটে ভোট করতে চান সিইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানে পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে বাতিল হল দলীয় সরকারের অধীনে নির্বাচন, ফেরানো হয়েছে গণভোটের বিধান। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। আইনজীবীরা বলছেন, এই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ খুলল। তবে এজন্য ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় রিভিউ আবেদনের নিষ্পত্তি হতে হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশে ৩টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ২০০৮ সালে ফখরুদ্দিনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। ২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সুপ্রিম কোর্ট। ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। এরপর ২০১৪, ১৮ ও ২৪ সালের ৩টি নির্বাচনে ডামি ভোট, রাতের ভোট আর ভোটারবিহীন ভোটে শেখ হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করে। শেখ হাসিনা পতনের পর গত ১৮ আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে দুটি রিট করেন ৫ জন বিশিষ্ট নাগরিক। পরে বিএনপি, গণফোরাম, জামায়াত সহ কয়েকটি দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানিতে অংশ নেন। মঙ্গলবার রায় ঘোষণার শুরুতেই জনগণকে সর্বময় ক্ষমতার উৎস ও সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানের শ্রেষ্ঠত্ব তুলে ধরেন হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করার বিধান বাতিল করেন উচ্চ আদালত। ফিরিয়ে আনা হয় গণভোট। তবে তত্ত্বাবধায়ক সরকার এখনই কার্যকর হবে না বলে জানান রিটকারী আইনজীবী। পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়নি। কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না, কারণ আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে দুইভাবে বাতিল করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার ক্ষেত্রে একটা প্রধান প্রতিবন্ধকতা আজকে দূর হলো। আরেকটা প্রতিবন্ধকতা হলো আপিল বিভাগের রায়। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। আমি আনন্দিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ভোটাধিকারের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনে এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যাটলিস্ট আগামী দুটি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলেট ডিভিশন ইন্টারভেনশনও লাগে না। এই সরকার যদি 13 অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে। এই সরকারে রিনেমড হবে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিলের রায়ের রিভিউ এখনো নিষ্পত্তির অপেক্ষায়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
বিভিন্ন প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই ৬০,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। দুদকের দাবি, রাজনৈতিক কারণে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অনুসন্ধান শুরু করেছে কমিশন। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার পতনের পর বদলে গেছে দুদক। ক্ষমতা যেতেই আওয়ামী লীগের দুর্নীতি চোখে পড়ছে কমিশনের। এবার তাদের জালে পড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত আগস্টে মার্কিন ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্পে দাবি করা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১.৫ লাখ কোটি টাকার মধ্যে শেখ হাসিনাই আত্মসাৎ করেছেন ৫৯,০০০ কোটি টাকা। মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে এসব টাকা দিয়েছে রাশিয়া, যার মধ্যস্থতা করেছেন সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা ও তার মেয়ে, যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক। এসব অভিযোগ আমলে নিয়ে দুদকের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ। পরে রুল জারি করে হাইকোর্ট। এর দুদিন পর অনুসন্ধান শুরু করল দুদক। কমিশন বলছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৯,০০০ কোটি টাকা, আশ্রয়ন, বেজা ও বেবজার ৮ প্রকল্প থেকে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে, যার অনুসন্ধান শুরু হয়েছে। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা ও অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও একটি মেগা প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তাঁর ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকি ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতদিন এসব দুর্নীতির বিষয়ে দুদক কেন জানতে পারেনি, এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ ছিল না। দাবি করেন, রাজনৈতিক পরিচয়ে কাউকে হয়রানি করা হচ্ছে না। অনুসন্ধানের সিদ্ধান্তের প্রেক্ষিতে এতে অনুসন্ধান দল গঠন করা হবে এবং তারা এই অভিযোগ অনুসন্ধান করবে। অভিযুক্তরা সবাই বিদেশে থাকায় দুদক তাদের ডেকে পাঠাবে কিনা তা বলতে পারেননি এই কর্মকর্তা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ২ মাসের মধ্যে শেখ হাসিনা সহ সাবেক ১৬ মন্ত্রী এমপির মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশে থাকার পরেও কেন তাকে গ্রেফতার করা হলো না তা ১৫ দিনের মধ্যে জানাতে আইজিপিকে সময় দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যদিও সরকারের কাছে ওবায়দুল কাদেরের দেশে থাকার কোনো তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। নিজেদেরই গড়া ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার মামলায় একে একে হাজির আওয়ামী আমলের প্রভাবশালী সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, ২ সচিব ও ১ বিচারপতি সহ ১৬ জন। সবার চোখে মুখে বিষণ্ণতার ছোঁয়া থাকলেও হাস্যোজ্জ্বল ছিলেন শাহজাহান খান ও হাসানুল হক ইনু। এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দুঃখটা হয়তো বেশি। প্রিজন ভ্যান থেকেই শোনা গেল তার সেই চাপা ক্ষোভ। ভালো আছেন আপনি? ভাই বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আছি। এদিন আনিসুল হক ও সালমান এফ রহমান সহ ১৬ জনের তদন্ত রিপোর্ট ২ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব অপকর্মের হোতা ছিলেন শেখ হাসিনা, জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা
সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে। এ সময় উঠে আসে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রসঙ্গ। গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও দীর্ঘদিন পলাতক থেকে সম্প্রতি কিভাবে দেশ ছেড়েছেন তিনি, এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেয়া হয়। এদিকে ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানতো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তো জানি না, আমরা যদি তাদের জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তাদের ধরে ফেলতাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনতে ইন্টারপোলকে আবারও সহায়তার কথা জানানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জিং হবে জানিয়ে মানুষের আস্থা ও সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে দলের 31 দফা নিয়ে 3 জেলায় কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, বিএনপি আমি ডামি কিংবা নিশিরাতে নির্বাচনে বিশ্বাসী নয়, যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে দলের 31 দফা ঘোষণা জনগণের মাঝে ছড়িয়ে দিতে এবার জেলা পর্যায়ে নেতাদের নিয়ে কর্মশালা শুরু করেছে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার তৃণমূল নেতাদের নানা বক্তব্যের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেকে এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সহকর্মীবৃন্দ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাদের সেই আস্থার প্রতিদান দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে সাফল্য পাওয়া সহজ হবে না ধারণা করে নেতাকর্মীদের আরো জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন তারেক রহমান। আমরা আমিটামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে, নির্বাচন খুব সহজ হবে, নো 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 অ্যান্ড নো। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে। নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, ব্যক্তি স্বার্থে দলের সুনাম নষ্ট করলে কঠোর হাতে দমন করা হবে। বহু নেতাকর্মী আছে যাদের স্বজন মারা গিয়েছে, আপনজন বাবা মা মারা গিয়েছে, তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে জানাজায় নিয়ে গেছে। আমাদের সহকর্মীবৃন্দ হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালে ফ্লোরে মৃত্যুবরণ করেছে। আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থার কে আঘাত করে, আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা থাকবে, শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের। প্রায় 3000 তৃণমূল নেতাদের কর্মশালায় তারেক রহমান বলেন, বিএনপি মানুষের মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। গণমাধ্যমের কাছেও তাদের প্রত্যাশা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা। সহকর্মীবৃন্দ, আল্লাহ হাফেজ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচনের বিষয়ে পরিষ্কার রোডম্যাপ দিয়েছেন। 2026 সালে 30 জুনের মধ্যে ভোট হবে বলে জানান তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ভোটের তারিখ দেবে নির্বাচন কমিশন। মিশরে D8 শীর্ষ সম্মেলনে অংশ নিতে রাতেই প্রধান উপদেষ্টা ঢাকা ছাড়বেন বলে জানান শফিকুল আলম। প্রধান উপদেষ্টা বলেছে রোডম্যাপ খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে।
2025-এর শেষে কিংবা 26-এর প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনে আইন পরিবর্তন সহ প্রয়োজনীয় সবই করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি আরও জানান, নানা বিতর্কের কারণে জাতীয় নির্বাচন ইভিএমে নয় ব্যালটে হবে। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কথা বলেন তিনি। যেহেতু আমরা দায়িত্ব ভাগ করে দিয়েছি, যা বাস্তবায়নে কাজ করছে নির্বাচন কমিশন। জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে আইন পরিবর্তন সহ যা যা প্রয়োজন তা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই সরকার ঘোষণা দিয়েছে যে ওনারা কিছু ভালো কাজ, ভালো অ্যাক্টিভিটিস করে দিতে চান, দেশের জন্য ভালো কিছু করে দিতে চান। আমরাও সেই রকম একটা ভালো নির্বাচন দিতে চাই। এই ভালো নির্বাচন দিতে গিয়ে যদি কোনো বিধিবিধান বা আইন কানুন পরিবর্তন করতে হয়, আমরা সেটা করে নেব। কিন্তু কাজটা যে উদ্দেশ্য আছে, আমাদের উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য যা যা করা লাগে সেটা আমরা করে নেব। এটা নামই রিফর্ম। পঙ্গু করে ফেলতে দেখলে এত লোক রক্ত দিল, এটা তাদের রক্তের সাথে তো বেইমানি করা যাবে না ভাই। এবং একটা ছেলে বলছে কি জানেন, হাসপাতালে পা উঠে রাখছে, টাঙ্গাইয়ে রাখছে পা, বলে স্যার দোয়া করেন স্যার আমার পাটা যাতে ভালো হয়, কারণ সুষ্ঠু নির্বাচন না হলে যাতে আবার রাস্তায় নামতে পারে। ভোটার তালিকা সংশোধনের কথা উল্লেখ করে সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচন ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী হবে, প্রাধান্য দেওয়া হবে না রাজনৈতিক কোনো চাপকে। নীলফামারীতে 19 জন পাইছি আমরা রোহিঙ্গা, আর বিদেশি নাগরিক পাচ্ছি আমরা ভোটার হিসেবে। তারপরে যারা মারা গেছে আপনি দেখেন না, প্রত্যেকটা আপনার গ্রামে গিয়ে দেখেন, আপনি ভোটার লিস্টটা চেক করে দেখেন কতজন মারা গেছে, দেখবেন যে কিন্তু ভোটার লিস্টের নাম আছে, কিন্তু দেখবেন যে ওদের নামে ভোট দেওয়া হয়ে গেছে হয়তো দেখবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, এই বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে কমিশন। আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, ইট ইজ প্রিমেচিউর ফর আস। আমরা দেখি রাজনৈতিক বিতর্কটা কোথায় গিয়ে দাঁড়ায়, দেখি একটু দেখে অপেক্ষা করি। স্থানীয় সরকার নির্বাচন নয়, জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিয়ে কাজ করছেন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ৭১-এ বাংলাদেশের মহান বিজয়কে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের জয় দাবি করে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর টুইট বার্তা নতুন কোনো ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বাংলাদেশকে একটি সার্বভৌম দেশ হিসেবে মনে না করার চিরায়ত ধারণা থেকেই এমন মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক মহলে তাদের এই বার্তার তীব্র প্রতিবাদ বাংলাদেশে করা উচিত বলেও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ। 16 ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্র বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাক সেনারা। এবার মহান বিজয় দিবসে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত এই সত্যকে হঠাৎ পাশ কাটিয়ে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা টুইট বার্তা দেন। ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর এমন বার্তা মোটেও কাম্য নয় বলছেন বিশেষজ্ঞরা। এই বিজয় দিবসকে তারা সেলিব্রেট করে ইস্টার্ন কমান্ডে, কলকাতা উইলিয়ামপুরে একটা ফাংশন করে। আমি বলবো তাদের যেটা অনেকটা চাপা ছিল সেটা তারা সামনে নিয়ে আসছে। এখন বাংলাদেশকে তাদের উত্তর পূর্ব 7টি প্রদেশ আছে, এটার সাথে তারা চাইছে এটাকে ইন্টিগ্রেট করে ফেলতে। সেই জন্য তারা হাসিনাকে সামনে রেখে 4টা করিডোর নিয়েছে। আজকে যেটা বলেছে সেটা কিন্তু তার প্রতিফলন ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক মিসভেঞ্চার, রাশিয়ার সিরিয়া মিসভেঞ্চার, ইরানের সিরিয়াতে মিসভেঞ্চার, এরপরে আর কার কোনো উপলব্ধির কোনো ঘাটতি থাকা উচিত না যে অন্য রাষ্ট্রের উপর হাত দিতে গেলে ফলটা কি দাঁড়ায়। এইগুলি কথাবার্তায় অহেতুক বাজে কথা বা উস্কানি দেয়া, যারা এগুলি বলেন আমি মনে করবো তাদের একটু করে ভালো করে চিন্তা করে কথাগুলো বলা উচিত। আমরা যে ভৌগোলিক জায়গাতে থাকি সেখানে কাউকে খোঁচা দিলে সেটা সকলের গায়ে লাগতে পারে। এ নিয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও আন্তর্জাতিক পরিমণ্ডলে মহান মুক্তিযুদ্ধ নিয়ে নতুন করে আরও বেশি প্রচারণা করা উচিত বলে মনে করেন সাবেক কূটনীতিকরা।
আমরা সর্বস্তরের মানুষ এটা বলবে, এটার বিরুদ্ধে বলবে। তোমরা সহায়ক ভূমিকা পালন করেছে মাত্র, তা তোমাদের নিজের স্বার্থে। যখন 16 ডিসেম্বরে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে সমস্ত লজিস্টিক্স সব নিয়ে গেছে এখান থেকে। চাইনিজ এবং আমেরিকান ইম্পোর্টেড যুদ্ধ সরঞ্জাম সবাই নিয়ে গেছে। ইটস মোর দেন $1 বিলিয়ন। তাদের প্রথম ব্লক তো এটাই। তারা যে আমাদের সাহায্য করেছে নিজের স্বার্থে করেছে এবং যা ইনভেস্ট করেছে তার চেয়ে বেশি তারা নিয়েছে। সঠিক কাজটা যদি আমরা করে যেতে পারি আমি মনে করি তাহলে আমরা এই বিজয় যুগে যুগে সেই বিজয়ের উৎসবটা আমরা করে যেতে পারি। ভারতের অভ্যন্তরেই তো কংগ্রেস পার্টির নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি তো বলেছেন কথাটা যে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বাংলাদেশকে আমরা সহায়তা করেছি। ভারতের ভেতরেই এর প্রতিবাদ হচ্ছে, আমাদের এই বিষয় নিয়ে বলার দরকার করে। বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় এমন মন্তব্য, বক্তব্য এবং কাজকর্মের বিষয়ে দুদেশের সরকার ও জনগণের সচেতন থাকা দরকার বলেও মত বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর টুইট বার্তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে সরকার। নিজ দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 13 লক্ষ রোহিঙ্গাকে নিরাপদে নিজ দেশে ফেরত পাঠানো সহ বেশ কয়েকটি বিষয় আলোচনা করতে কাল থাইল্যান্ডে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সফরে মিয়ানমার সীমান্ত ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, মিয়ানমারের যুদ্ধাবস্থার উন্নতি হলে আগের রুটে সেন্ট মার্টিন যাতায়াত করা যাবে। এছাড়া মিশরে D8 সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা জানান তিনি। আমাদের মূল বিষয় হচ্ছে যে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে, আশ্রয় নিয়েছে, তাদেরকে নিরাপত্তার সাথে এবং অধিকারের সাথে ফেরত নিতে হবে। D8 আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলি গুরুত্বপূর্ণ দেশ এটার সদস্য। আমরা এটাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমে দেখব, তাদের কিছু তো বিষয় আছে যেগুলি আলাপ আলোচনা। পৃথিবীর সব আলোচিত বিপ্লবী সশস্ত্র বিপ্লব, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছাত্র জনতার নিরস্ত্র বিপ্লব গর্ব করার মতো ঘটনা বলে মন্তব্য করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। রামোস হোর্তা বলেন, বাংলাদেশের এই বিপ্লব চেয়ে গুয়েভা, ফিদেল কাস্ট্রোর কথা মনে করিয়ে দেয়। মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলার বিপ্লবও শেষ মুহূর্তে সহিংস হয়ে ওঠে, কিন্তু বাংলাদেশের যুবকরা অস্ত্র ছাড়াই সফল বিপ্লব করেছে। বাংলাদেশের যুবকদের এই বিপ্লবে আমি বেশ অবাক হই। এই বিপ্লব আমাকে চে গুয়েভারা, ফিদেল ক্যাস্ট্রোর কথা মনে করিয়ে দেয়। এসব বিপ্লব ছিল সশস্ত্র বিপ্লব। মহাত্মা গান্ধীর আন্দোলনও ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের, তবে তিনিও শেষ দিকে এসে সহিংসতার ডাক দিয়েছেন। নেলসন ম্যান্ডেলাও তার আন্দোলনের শেষ দিকে এসে সশস্ত্র হয়েছেন। তবে বাংলাদেশের যুবকরা অস্ত্র ছাড়াই বিপ্লব সফল করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারকে চালাচ্ছে একটা অদৃশ্য শক্তি। এতে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে, যা মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা মামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পার্টি। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান GM কাদের বলেন, গণতন্ত্র রক্ষায় প্রয়োজন সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান ভোটের পরিবেশ তৈরির। অ্যাডভাইজার্স আছেন, তাদেরকে আমি জানি অত্যন্ত যোগ্য মানুষ, অত্যন্ত সৎ, এবং তারা সবসময় দেশের স্বার্থে কাজ করছেন আমি বিশ্বাস করি। কিন্তু একটি অদৃশ্য শক্তি তাদেরকে তাদের কাজের মধ্যে থাকছে, এমন একটা ব্যাপার চলছে যেটা মনে হচ্ছে তারা একটা চাচ্ছেন কিন্তু হচ্ছে আর একটা কাজ। পুলিশ প্রশাসন এমনকি জুডিশিয়ারি সেখানে যে ভূমিকা পালন করছে, এটাতে মনে হয় যেন তারা বাধ্য হোক আর যেভাবে হোক তারা এই কাজে সহযোগিতা করছে। জাতীয় পার্টি বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেও অভিযোগ করেন জাপা চেয়ারম্যান। যারা দিচ্ছে তারা জানে, যারা ম্যাজিস্ট্রেটকে অ্যাপ্রুভ করছে তারা জানে, যারা কোর্টে যারা লয়ার, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই জানে যেগুলো ভুল হয় না। সবাই এটাকে মেনে যাচ্ছে কেন? কি জন্য? প্রতিহিংসা আমাদেরকে শেষ করতে হবে। পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো জাপার দীর্ঘদিনের দাবি বলেও জানান জিএম কাদের। নির্বাচন করার পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, সবাইকে সমান সুযোগ দিতে হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডে পুনর্তদন্ত শুরু করতে যাচ্ছে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 কর্মদিবসের মধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 5 থেকে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন করতে চায় সরকার। আমি সকলের অবগতির জন্য ঘোষণা করছি, বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হবে। পাসপোর্ট আর সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি বাতিলের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এতে হয়রানি ও দুর্নীতি বাড়ছে বলে মনে করছেন কমিশনের সদস্যরা। এসিল্যান্ড, ওসি, ডিসি সহ কোনো সরকারি কর্মকর্তাকে স্যার বলার দরকার নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। তার মতে এত সচিব থাকারও প্রয়োজন নেই। উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে সুপারিশ করছে এই কমিশন, যেখানে প্রশাসন ক্যাডারের 50% বাকি ক্যাডারদের থাকবে 50%। ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার সুপারিশ করেছে কমিশন। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। মানে রিক্রুটমেন্ট বিভিন্ন ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, এটা আমরা রিকমেন্ড করতেছি। এটা থাকবে না, কোথাও থাকবে না। আপনি নাগরিক পাসপোর্ট নেবেন, আপনার নাগরিক অধিকার, আপনাকে পুলিশ ভেরিফিকেশন কেন বলতে? ইংল্যান্ডে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে। প্রত্যেক সিটিজেনের নাগরিকের অধিকার আছে পাসপোর্ট পাওয়ার। স্যার ডাকা আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না, ভাইস চ্যান্সেলরকেও স্যার ডাকে না, বাই নেম ডাকে। আমাদের দেশে তো নেমের কালচার নাই। আমরা ভাই তো ডাকতেই পারে, আমাকে যদি এসে কেউ ভাই বলে আই নেভার মাইন্ড। শেখ হাসিনাকে খুশি করতে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক এক কলমের খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিলেন। এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুরে ডাক্তার নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের সমাবেশে তিনি বলেন, বিচারপতি খায়রুল হক অবসর জীবনে ভালো সুযোগ সুবিধা পাওয়ার আশায় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেন। এতে আওয়ামী লীগ আরও বেপরোয়া এবং ফ্যাসিবাদী হয়ে ওঠে। আওয়ামী লীগের সব অপরাধের জন্য সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকও সমানভাবে দায়ী বলে মনে করেন 4 দলীয় জোট সরকারের সাবেক এই উপমন্ত্রী। আর এই শেখ হাসিনাকে আজকে এই বাংলাদেশে ফ্যাসিস্ট বানিয়েছে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে প্রধান বিচারপতি খায়রুল হক। এই 15.5 বছর যত মানুষ এই গণতন্ত্রের জন্য, এই ভোটের অধিকার জন্য যত মানুষকে শেখ হাসিনা হত্যা করেছে, প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা ঘটনার জন্য এই খায়রুল হককে বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন অভিযোগ করে জনগণকে নিয়ে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। রাজধানীর পশ্চিম রাজাবাজারে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি কথা বলেন। নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা ঐক্য ধরে রেখে জনগণের সুখ দুঃখে পাশে থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই সময় উপস্থিত ছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নিত্যপণ্যের দাম দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে রাষ্ট্র সংস্কারের শেষ পর্যন্ত জনগণের ধৈর্য থাকবে না বলে সতর্ক করেছে সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে গোলটেবিল বৈঠকে তিনি বলেন, মধ্যমায়ের দেশ হওয়ার হুমকি থেকে বাঁচতে এখন থেকেই পদক্ষেপ নিতে হবে। এছাড়া কারিগরি শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে দক্ষ জনবল তৈরির পথ সুগম করার আহ্বান জানান তিনি। এখন বাজেটকে সামনে রেখে কিছু পদক্ষেপ নেওয়া খুবই জরুরি হয়ে গেছে। মধ্য আয়ের দেশের ফাঁদের থেকে বেরোনোর চিন্তাগুলোকে প্রথিত করা দরকার, তার কৌশলকে নির্দিষ্ট করা দরকার, কিন্তু ওই কাজ কিন্তু
আজকেই শুরু করা প্রয়োজন। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল করার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার মাধ্যমে। আকিস মোটরসের উদ্যোগে অনুষ্ঠিত হল বৈদ্যুতিক যানবাহন ও গতিশীলতা বিষয়ক ব্যবসায়িক সম্মেলন। এতে বৈদ্যুতিক যানবাহনকে উৎসাহিত করতে যানবাহনের ব্যবহার, নিরাপত্তা, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সংক্রান্ত নানা বিষয় তুলে ধরা হয়। ভবিষ্যতে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন বক্তারা। রাজধানী তেজগাঁয়ে আকিস সেন্টারে আয়োজিত সম্মেলনের মূল স্লোগান ছিল সবার জন্য গাড়ি। এতে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইর অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আকিস মোটরসের সিইও শেখ আমিন উদ্দিন, বুয়েটের প্রফেসর ডক্টর শামসুল হক, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ABM শহীদুল ইসলাম এবং বিআরটি এর পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস। এবারে পাটেক্স খেলার খবর। সিরিজ জয়ের মিশনে কাল দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশের ছেলেরা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্যাটার শামীম পাটোয়ারি বলেন, প্রথম ম্যাচ জেতায় তারা আত্মবিশ্বাসী। কিংস্টাউনে আগামীকাল ভোর 6টায় মুখোমুখি হবে দু দল। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে হোয়াইট অ্যাশের ক্ষত কিছুটা কমেছে প্রথম টি-20 জেতায়, যদিও ব্যাটারদের ফর্মটা এখনও ভাবনার কারণ। বিশেষ করে লিটন দাসকে নিয়ে যে টিম ম্যানেজমেন্ট চিন্তিত তা পরিষ্কার করে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শামীম হোসেন বলেন, ব্যাটে বলে আরও একটি ভালো দিন দরকার তাদের। যেহেতু এখন আমরা 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। ইভেন আপনারা সবাই জানেন যে টি-20 স্পেশালিস্ট ওরা অনেক ভালো, সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। প্রথম ম্যাচের শেষ দিকে শামীমের ঝোড়ো ইনিংসেই দল লড়াইয়ের পুঁজি পায়। পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। আমি 1 বছর পর এসেছি, অনেক ভালো লেগেছে। ফার্স্ট অফ অল আমার এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্য, ইভেন আমার টিমের জন্য অনেক দরকার ছিল। আর আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো কিছু করব টিমের জন্য আর আমার দলকে ভালো কিছু দিতে পারবো। টি-20তে দুই দল এর আগে মুখোমুখি হয়েছে 17 ম্যাচে, যেখানে টাইগারদের জয় 6টিতে আর ক্যারিবীয়রা জিতেছে 9 ম্যাচে। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের ৫ম সংশোধনীর আংশিক অবৈধ হাইকোর্টের রায়। বাতিল হল দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান। ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। নওফেল ও ডিবির হারুনের বিরুদ্ধে মামলা। 2 মাসের মধ্যে শেখ হাসিনা সহ সাবেক 16 মন্ত্রী এমপির মামলার তদন্ত শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। ওবায়দুল কাদের গ্রেফতার না হওয়ার ব্যাখ্যার দাবি। দামি কিংবা নিশিরাতে নির্বাচনে বিশ্বাস করে না বিএনপি, বললেন তারেক রহমান। যে কোনো মূল্যে সরকারকে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান। এবং 2026 সালের 30 জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন হবে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইভিএমে নয়, ব্যালটে ভোট করতে চান সিইসি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।